জুলাই সনদ তো আসলে এটা গণভোট যেহেতু দিচ্ছেন আপনারা, এটা হ্যাঁ এবং না। এখন মানে কারা কারা না দিচ্ছে এটা তো আপনার আইডেন্টিফাই করার কোনো জায়গা নাই, আমি অবকাশ তো আপনার নাই। না, নির্বাচন আগে অবশ্যই একটা ক্যাম্পেইন শুরু হবে। এখন এটা যেহেতু এখন অফিশিয়ালি কোনো স্ট্যান্ড নেয় নাই কোনো দল, আমি তো এখন কোনো দলকে লিগেশন আনতে পারি না যে এনসিপির পক্ষে না বিপক্ষে, জামাত পক্ষে না বিপক্ষে, না অলরেডি জামাতের যে ক্যাম্পেইন চলছে ভার্চুয়াল মিডিয়ায়, সেখানে তারা না, আমিও আমার চোখে, আপনি কি দেখছেন যে বিএনপির অফিশিয়াল হাই অফিশিয়াল থেকে বলছে এটাকে না বলুন না অফ আছে। এখন তারা তো নির্বাচন নিয়ে ব্যস্ত, তাদের আগে ক্ষমতা। একই সাথে দুটা ইলেকশন আপনি এখন দেখুন, এই ইলেকশনে কিন্তু দুটা চ্যালেঞ্জ, মানে একই সাথে আপনি তফসিল ঘোষণা হচ্ছে আগামীকাল, সেখানে একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন। এখন সব দলের জন্যই কিন্তু মেন ম্যান্ডেট কিন্তু তার ক্ষমতা যাওয়া, এটা কিন্তু মেন ম্যান্ডেট। এটা আপনি যাই বলেন পিছিয়ে গেছে এখন না, এখন দুটো একই দিনে হওয়া তো পিছিয়ে যাচ্ছে না, এটা স্বাভাবিক না। এখন আপনি দুটো একই দিনে হওয়ার কারণে তো ধরেন সবারই তো একটা মেন ম্যান্ডেট না, আমার আগে প্রার্থী জয় লাভ করতে হবে, আমার ক্ষমতা যেতে হবে। তো এখন সে তো তার প্রচারণাটা আগে করবে, এটা খুব সিম্পল হিসাব না। আর জুলাই সনদটা তো সাথে সাথে জুলাই সনদ করবে, কারণ হচ্ছে কি জুলাই সনদ তো সে মনে করতেছে, কারণ আমি তো এখানে বাস্তবায়ন নিয়ে আমি কোনো মানে দেখি না, কারণ হচ্ছে কি কে কতটুকু পারবে সে ততটুকু অঙ্গীকারবদ্ধ করেছে। মানে আমি তো ধরেন আপনি আমার উপরে যেটা চাপিয়ে দিচ্ছেন সেটার উপর তো আমি মানে সাইন করি না, আমার তো নোট অফ ডিসেন্ট আছেই। সুতরাং আমি যতটুকু আপনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন যে আপনি করবেন না ধরেন, অথবা করবেন না, না না আমি তো সব, আমি যেটা বলি নাই, বলছি যে আপনার তো অনেকগুলো দাবি আছে। না আমি বলি, কিন্তু যদি সাধারণ মানুষ ভোট দেয়, যে আপনি মনে করেন আপনার দল হিসেবে মনে করেন জিতলে তো করতে বাধ্য, এটা আপনি গণভোট তো সবকিছুর উপর উঠবে না। হাতগুলো আমি করবো না কেন, আমি ততটুকু করবো যতটুকু আমি এফোর্ড করতে পারবো, যতটুকু আমি অঙ্গীকারবদ্ধ করছি। আমি তো আপনার সবগুলো তো অঙ্গীবদ্ধ করিনি। আসলে আমাদের আজকে এনসিপি প্রার্থী ঘোষণা করেছে 125টি আসনে, অলরেডি মাহিন এগুলো নিয়ে বিস্তারিত বলেছে। আমি একটু বলতে চাই, আমার 2টি আসনের দিকে আসলে একটু নজর ছিল। একটু হচ্ছে আমার সাথে যে মাহিন সরকার আসনটা নিয়ে, মাহিন সরকার সিরাজগঞ্জের 5-এর, সে তার মুখ থেকে শুনলাম যে সে আসলে তার আসনটি স্যাক্রিফাইস করেছে। আমরা ডাকসু ইলেকশনের সময় দেখলাম সে একসময় স্বতন্ত্র প্যানেলের ইলেকশন করতে চাইছিল, পরবর্তী সময় সে নিজে স্যাক্রিফাইস করেছিল। বছরে একটা কোরবানি ওয়াজিব, তো মাহিন সরকার অলরেডি 2টা কোরবানি দিয়ে ফেললো আর কি। যাই হোক, আর একটা বিষয় দেখুন, আমাদের আজকে আরেকটা আসন হচ্ছে কি ঢাকা 8, সেখানে আমাদের গণ অভ্যুত্থানের যে একজন প্রতীক রিকশাওয়ালা জনাব সুজন সাহেব, তাকে আসলে তিনি মনোনয়ন ফর্ম কিনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয়নি, আসনটি এখনো খালি রাখা হয়েছে। তো যতটুকু জানি যে ওনাকে দেওয়া হচ্ছে না, কিন্তু যখন ওনাই মনোনয়ন ফর্মটা কেনে তখন আসলে এনসিপির অনেক নেতারাই বলেছিল যে আসলে তারা কৃষক গিয়ে সংসদে গিয়ে কৃষকের হয়ে কাজ করবে, প্রান্তিক মানুষ এখন সংসদে যাবে। আসলে ধরুন, একজন কৃষকের সন্তান বা কৃষক নিজে যদি পার্লামেন্টে যাইতে কোনো আপত্তি নেই গণতান্ত্রিক সোসাইটিতে, কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জিনিসটা হচ্ছে কি সে ওই জায়গাটার জন্য ক্যাপেবল কিনা, সেই জায়গাটা তার সে ক্যাপাসিটি তার আছে কিনা, এবং সে সেটার জন্য যোগ্য কিনা। এখন আমরা এই যে ভোটের মাঠের হিসাব নিকাশগুলো কিন্তু খুব পাই টু পাই হিসাব, এবং অনেকেই কিন্তু হিসাবের মার পেছে কিন্তু অনেক কিছু বাদ পড়ে যায়। তো সেক্ষেত্রে ধরুন, এই যে রাজনৈতিক মাঠে আপনি প্রত্যেকটি দল কাকে সংসদে পাঠাবে এবং কাকে মনোনয়ন দিবে, সেটা কিন্তু তার অনেক স্ট্র্যাটেজিক ব্যাপার। তো সেখানে এই ধরনের কথাগুলো আসলে পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছাড়া কিছুই না। আর একটা কথা আমি একটা সুযোগ করতে চাই, সেটা হচ্ছে কি তাদের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা, জানা কৃষকের ছেলে মনোনয়ন দিতে গেলে মানে রিকশাওয়ালা কখনো হতে পারবে না। আমি বলি না হতে পারে না, কিন্তু তার সেটার যোগ্যতা আছে কিনা। কারণ আমাদের সংসদের মেম্বার হওয়া মানে মেম্বার অফ পার্লামেন্ট হওয়া, সে আইন প্রণেতা, সেটার জন্য তার শিক্ষাগত যোগ্যতা, তার এক্সপিরিয়েন্স, পাশে আইন বুঝে কিনা, বা প্রত্যেকটা জিনিস তার প্যারামিটার, তার মানে আমি এমএ পাস করে কোনো কৃষি কাজ করতে পারবো না। না কেন আপনি করতে পারবেন না? আমি তো আপনাকে বলি নাই একজন কৃষক, না অনেকে তো আছে ধরেন আপনার মাস্টার্স পাস করা সে কৃষি বিজনেসের সাথে জড়িত। ও আচ্ছা, বুঝতে পারছি। আছে না? তো যাই হোক, এখন হচ্ছে আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে ধরেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছেন, যে সেটা হচ্ছে যারা 125টি আসনের বাইরে 2য় এবং 3য় দফায় তাদের দল থেকে যারা বিএনপি এবং জামাতের মনোনয়ন বঞ্চিত থাকবে তাদেরকে তারা ওয়েলকাম করবে। দেখুন, আসলে এনসিপির নেতারা কিন্তু অন্য ছোট দলগুলোকে বলে যে তারা নাকি দোকান খুলে বসছে। এখন আপনি দেখুন, আপনার যদি একটা পলিটিক্যাল যদি স্ট্যান্ড না থাকে, এখন এটার কোনো পলিটিক্যাল স্ট্যান্ড হতে পারে না। আপনার নিজস্ব যদি রাজনীতি না থাকে, আপনি জামাতের বঞ্চিত, মনোনয়ন বঞ্চিত কিংবা বিএনপির মনোনয়ন বঞ্চিত থেকে আপনার দল কেন নিতে হবে? আপনার তো নিজস্ব একটা রাজনীতি কৌশল না, এটা নির্বাচন আপনি, তাহলে তো আপনার মোরাল, পলিটিক্সের মোরালটা কোথায়? পলিটিক্স বেঁচে থাকে আলটিমেটলি মোরাল। এনসিপি মনে করে এটা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি। জুলাই অভ্যুত্থান তো বিএনপি জামাত সবাই ছিল, হ্যাঁ, সবাইকে নিয়ে এসে রাজনীতি করবে। তাদের যদি কেউ, তাদের তো নিজস্ব একটা রাজনীতিক স্ট্যান্ড থাকতে হবে। আপনি যদি হাওলাতি দল আনেন তাহলে তো এই রাজনীতি দাঁড়াচ্ছে না, এই রাজনীতি দাঁড়াবে না। দেখুন, আমি আপনাকে একটু বলি, ধরুন এরা যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে তারা সবচেয়ে বেশি দাবি করে, ডেফিনেটলি তাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এবং তারা বলে যে তারা সবাইকে অ্যাকোমোডেট করতেছে। আমার পাশে মাহিন সরকার কিংবা আমি যদি আবু বাকের কথা বলি কিংবা নুসরাত তাবাসসুমের কথা বলি, তাদেরকে এনসিপি কোন জায়গায় বসেছে আমাকে দেখান তো। আজকে তো নুসরাত তাবাসসুম দেখে মনোনয়ন পেল না, আবু বাকরেরও এখানে নাই, অথচ
যে ডিবি যখন তুলে নিচ্ছে তখন কিন্তু এই 6 জন আমার সাথে যে মাইন্ডশক হয়েছে তাদেরকে কিন্তু আমরা ফ্রন্টলাইনে দেখেছি। কিন্তু দুঃখজনক বিষয় কি জানেন, অনেকে আছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এখন তাদের ত্রাণ করতে হয়ে গেছে। এই জায়গাটা যদি আপনি সর্ট আউট না করতে পারেন, আপনার নিজস্ব রাজনীতি দাঁড় না করতে পারেন, তাহলে এই রাজনীতি ভালনারেবল হবে। যার কারণে আমি একটু বলি, শেষ পর্যন্ত তারা কিন্তু এই আসন বার্গেনিং এর কারণে যখন জোট আসতে পারে না, তখন 3টি দলের মধ্যে তারা এখন জোট করেছে। এটাকে আমি ওয়েলকাম করি, কারণ আমাদের ডেমোক্রেটিক সোসাইটিতে যত বেশি আপনি জোট করবেন, যত বেশি প্রতিনিধিত্ব তৈরি হবে, ততই আপনি কম্পিটিটিভ গণতন্ত্রটা শক্তিশালী হবে। একই সাথে আপনি তখন এই আওয়ামী লীগকে বা পতিত ফেসিবাদকে আপনি ইনভ্যালিড করতে পারবেন। এবার আসে আপনার প্রথম আলো যে জরিপটা নিয়ে আপনি প্রশ্ন তুললেন। এখন আসলে দেখুন, কোনো জরিপে কিন্তু এটা কোনো লিগেল কোনো কিছু না। জরিপ হচ্ছে কি, যারা জরিপ করে এবং যারা এই জরিপ করায় প্রত্যেকেরই কোনো একটা এজেন্ডা থাকে। নিশ্চয়ই এখানে প্রথম আলো নিজস্ব কোনো একটা এজেন্ডা ছিল, সেটা আমরা হয়তো জানি না, এবং তারা কোন ম্যাথোলজিক্যাল প্রসেসে জরিপটা করেছে সেটাও আমরা জানি না। কিন্তু এখানে কয়েকটা সিগনিফিকেন্ট জিনিস আছে, যেগুলো জিনিসগুলোকে আপনি আসলে এড়িয়ে যেতে পারেন না। একটা বিষয় হচ্ছে, আপনি খেয়াল করুন, এখানে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে 28% সরাসরি এবং ঘুরিয়ে পেঁচিয়ে ইনডাইরেক্টলি ডিরেক্টলি মিলে 69% মানুষ মনে করতেছে যে এই ইলেকশনে আওয়ামী লীগ থাকা দরকার। সুতরাং যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা পলাতক খুনি আসামি, মৃত্যুদণ্ড আসামিপ্রাপ্ত, তার দলের বিচারও প্রসেসিং আছে, সে জায়গা থেকে এখনো মানুষ মনে করতেছে, প্রথম আলোটা মনে করতেছে, প্রথম আলোটা মানুষের কাছে শো করতেছে। সুতরাং আমি মনে করি এটা নতুন কোনো একটা এজেন্ডা। সেকেন্ড বিষয় আপনি দেখুন, সেকেন্ড বিষয়ে এখানে কিন্তু 51% মানুষ বলেছে যে তারা আসলে প্রতীক দেখে ভোট দেয়। তার মানে আমাদের বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা যে এখনো চেঞ্জ হয় নাই, বা মানুষের মেন্টালিটি যে এখনো চেঞ্জ হয় নাই, সেটার একটা প্রতিফলন এখানে দেখা গেল। আরেকটা কথা এখানে বলেছে, 1% লোক মাত্র তফসিল দিয়ে আমরা দেখছি, মানে নির্বাচনী ইশতেহার দিয়ে তারা হচ্ছে কি ভোট দেবে। সুতরাং আমরা যে বলি যে আপনি কতটুকু বেটারমেন্ট পলিটিক্স দিতে পারবেন জনগণকে, জনগণের উদ্দেশ্যে, সেটা কিন্তু আসলে দিন শেষে টিকতেছে না। কারণ এখনো মানুষ মনে করতেছে যে এই রাজনৈতিক ইশতেহার তার কাছে খুব ভ্যালিডিটি পৌঁছাচ্ছে না। সুতরাং এই জরিপটাকে একটা জরিপ ডেফিনেটলি একটা মনস্তাত্ত্বিক বিষয়, কিন্তু আমাদের আরো অনেক জরিপ আসবে সামনে। জরিপের অনেক জরিপ আমাদের কাছে আসবে না, যারা গোয়েন্দা সংস্থারা জরিপ করে তারা সরকারের কাছে যায়, পলিটিক্যাল পার্টির কাছে যায়, কিন্তু এই জরিপকে একটা গুরুত্ব নেওয়া উচিত। এবং আমরা যেটা মনে করি আরেকটা বিষয়, যে এই 3 দল যেটা এনসিপি এবং হচ্ছে আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি করলো, তাদের সাথে আরো অনেকগুলো দল হয়তো আসবে। এবং আমরা মনে করি যে ধরুন আমাদের তারা যেটা মধ্যমপন্থা রাজনীতি করতে যাচ্ছে এবং সেটাকে একটা ইস্টাবলিশ করতে যাচ্ছে, সেটার জন্য এই জোটকে আমি স্বাগত জানাই। এবং যত বেশি কম্পিটিটিভ হবে, কিন্তু সমস্যা আমি আগের পার্টে আপনাকে বলেছি, আমাদের যে ছোট দলগুলো, আমাদের দুর্ভাগ্যজনক বিষয় সেটা হচ্ছে কি, তাদের আসলে জিতে আসার মতো ক্যাপাবিলিটি নাই। এখন ক্যাপাবিলিটি না থাকার কারণে তারা হচ্ছে কি বড় দলগুলোর আশ্রয় থাকে, এবং এই আশ্রয় থাকার কারণে বড় দলগুলোর সুযোগটা নাই। তো যার কারণে হচ্ছে কি, ধরুন আমাদের এই ডেমোক্রেটিক প্রসেসটা, ভোটের মাঠটা আসলে খুব কম্পিটিটিভ হয় না। কারণ হচ্ছে কি, আপনি পর জীবিত থাকে। এই কারণে আপনি দেখেন বিএনপির একজন শরিক দল ছিল, সে তার পার্টি বিলুপ্ত করে আবার বিএনপি দিয়ে চলে আসছে, জাস্ট ফর তার জিতে আসার হারা। আপনি এনসিপি কে ওরকম কিছু মনে করেন কিনা? না, এনসিপির ব্যাপারটা হচ্ছে কি, আমি আসলে দেখুন, এনসিপি ডেফিনেটলি তারা বিএনপির সাথে চেষ্টা করছে, জামাতের সাথে চেষ্টা করছে, কিন্তু হয়তো ব্যাটে বলে মিলে না, নাকি জামাত বিএনপি তাদের সঙ্গে চেষ্টা করছে, হয়তো দুটাই হতে পারে, ভাইস ভার্সা দুটাই হতে পারে, হয়তো ব্যাটে বলে ওদের সাথে মিলে না। এখন তারা মনে করতেছে যে আমরা আসলে কোনো দিকে না যে নিজের একটা রাজনীতি দাঁড় করার চেষ্টা করি। এবং একই সাথে এটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, ভোটের কিন্তু এখন অনেক দিন বাকি, একদম মনোনয়ন প্রত্যাহার লাস্ট দিন পর্যন্ত কিন্তু হিসাব নিকাশ চলবে। হয়তো এই জোট কিন্তু জামাত এবং বিএনপিকে হয়তো চাপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি মনে করি, দেখুন, যেহেতু তারা আসলে সংসদে যেতে চায়, আপনি যদি সংসদে না যেতে থাকেন, একটা পলিটিক্যাল পার্টি যদি রিপ্রেজেন্টেশন না থাকে ওই জায়গায় পার্লামেন্টে, তাহলে কিন্তু সে আসলে তার ভিত্তিটা অতটা মজবুত হয় না। সুতরাং এটা আসলে হয়তো তারা চেষ্টা করবে, এটাকে আমি একটা ডেমোক্রেটিক সৌন্দর্য হিসেবে দেখি।